নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্রশিল্প, ছবি, ক্যানভাস এই নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মেহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে। এই মুহূর্তে কিন্তু এই কলকাতার চিত্রশিল্পের প্রাণকেন্দ্র একাডেমি অফ ফাইন আর্টসে চলছে একটি বিশেষ চিত্র প্রদর্শনী, ভলিউম আর্ট স্পেসের বার্ষিক চিত্র প্রদর্শনী, যেখানে রয়েছেন 50-এরও বেশি শিল্পী। এবং এই এক্সিবিশনের সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্যটা কি জানেন? এই শিল্পীরা সবাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিরাজ করছেন, আর তার পাশাপাশি তারা যেমন আলাদা আলাদা জায়গা থেকে বিলং করছেন, তাদের প্রত্যেকের স্টাইল কিন্তু একদম আলাদা। তাদের ছবির মধ্যে দিয়ে গল্প বলার ধরন, মিডিয়ামকে ইউজ করা স্টাইল, ছবির স্ট্রোক, তুলির টান, সব কিছু একদম আলাদা। তাই খুবই বৈচিত্র্যপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা এপিসোড হতে চলেছে। আমাদের সঙ্গে আজকে অনেক শিল্পীরাই রয়েছেন, তাদের সবার সাথে কথা বলবার, বুঝতেই পারছেন দেশের আলাদা আলাদা জায়গা থেকে শিল্পীরা রয়েছেন। তাই আজকের এপিসোডটা একটু বেশিই বোধহয় ইন্টারেস্টিং হবে। আর তাই জন্য এই সব শিল্পীদের গল্প শোনার জন্য, সব ছবির গল্প শোনার জন্য কিন্তু এপিসোডের শেষ অবধি থাকতেই হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভলিউম আর্ট স্পেস গ্রুপের মেম্বার দেবব্রত দাস। দেবব্রত দাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আগে যে প্রশ্নটা করে নেবো সবার আগে, যদি এই গ্রুপ নিয়ে, গ্রুপের জার্নি, একাডেমিতে এক্সিবিশন গ্রুপের, এইটা নিয়ে যদি একটু ছোট্ট করে বলে দেওয়া যায়। ভলিউম আর্ট স্পেস এমন একটা নতুন প্ল্যাটফর্ম শিল্পের জগতে, চিত্রশিল্পের জগতে। মূলত এটা জার্নি খুব বেশি দিন আগে শুরু হয়নি। 2024 সালে দীক্ষান্ত রাজপাল বলে একজন মেধাবী আর্টের ছাত্রই বলতে পারেন, সেই সাথে সাথে তিনি ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে মাস্টার্স করেছেন। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা, কিন্তু অল ওভার ইন্ডিয়ায় তার ইন্টেরিয়ার ডেকোরেশন সম্পর্কে সে কাজ করতে করতে সেটা ফিল করেছে যে নতুন একটা প্ল্যাটফর্ম যদি প্রান্তিকভাবে বিভিন্ন এলাকার আর্টিস্টদের কাছে তুলে ধরা যায়, তাহলে বিভিন্ন অঞ্চল থেকে, ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক রিজিয়ন থেকে শিল্পীরা উঠে আসতে পারে। এবং তার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আমি ভলিউম আর্ট স্পেসে যুক্ত হয়েছি এবং বিগত 3 বছর ধরেই এই এক্সিবিশনের সঙ্গে যুক্ত রয়েছি। আর প্রথমবার 2024 সালে লখনৌ কলাস্রোত আর্ট গ্যালারিতে যা জার্নি শুরু হয়েছিল এবং অসম্ভব সুন্দর সাড়া পাওয়া গেছিল। সেখানে ইন্ডিয়ার নানা প্রান্ত থেকে, রাজস্থান, উত্তরাখণ্ড, বেঙ্গল থেকে 4-5 জন আর্টিস্ট ছিল, এবং সাউথ ইন্ডিয়া থেকে ইভেন দিল্লি বেস অনেকজন আর্টিস্ট ছিলেন। সেখানে বেশ একটা সাড়া পাওয়া যায়। তার পরবর্তীতে 2025 সালে ভলিউম আর্ট স্পেসের নেক্সট ভার্সন হয়, সেটা সাউথ ইন্ডিয়ার কোচিতে হয়েছিল। আর এবছরে অনেক আমাদের সৌভাগ্য যে কলকাতার প্রাণকেন্দ্র আমাদের এই একাডেমি অফ ফাইন আর্টস, সেখানে আমরা এবারের আমাদের এক্সিবিশনের এই 3য় অধ্যায়টা আমরা শুরু করতে পেরেছি। এবং আপনি জানলে খুশি হবেন যে এবার অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাবভ 50, প্রায় 50 ঊর্ধ্ব শিল্পীর কাজ এখানে প্রদর্শিত হচ্ছে এবং অসম্ভব সুন্দর প্রদর্শনী চলছে। একদমই। আর এই যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে 50-এরও বেশি শিল্পী অংশগ্রহণ করেছেন, ভারতের কালচারাল ক্যাপিটাল কলকাতার একদম শিল্পের প্রাণকেন্দ্র একাডেমি অফ ফাইন আর্টস। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেক শিল্পীর কিন্তু কাজের প্যাটার্ন একদম আলাদা, ভীষণ বৈচিত্র্যপূর্ণ একটা এক্সিবিশন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্রুপের কথা তো শুনলাম, এবার একটু শিল্পীর কথায় যাই। ঢুকেই আপনার ছবিতে যেটা চোখে পড়ছে, বেশ অন্যরকমভাবে কিছু বলার চেষ্টা, বা নিজের একটা বেশ অন্যরকম স্টাইল। তো এই নিজের মতো করে সব কিছুকে প্রেজেন্ট করা, নিজের স্টাইলটা তৈরি করা, এই কনসেপ্টটা কিভাবে তৈরি হলো? দেখুন, আমি 2010-এ মাস্টার্স কমপ্লিট করি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে শিল্প শিক্ষার শিক্ষক হিসাবে আমি একটি কলেজে পড়াতাম, চাঁদপাড়া বেঙ্গল ফাইন আর্ট কলেজে। তারপরে চলে যাই রাজস্থানের জয়পুর ইউনিভার্সিটিতে, এবং শিক্ষা দেওয়া সেই সাথে সাথে নিজেরও শিল্প চর্চা করার চেষ্টা আমি করে গেছি। এবং প্রত্যেকটা ফেজে আমি নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি একজন চিত্রশিল্পী হিসাবে নয়, সমাজের একজন সচেতন, সজাগ মেম্বার হিসাবে, নাগরিক হিসাবে।
যে কিনা সমাজের ক্রাইসিস, মানুষের প্রতি দৈনন্দিন জীবনের যে ওঠাপড়া, মানুষের সঙ্গে অন্য মানুষের যে সম্পর্ক এবং সোসাইটির সাথে প্রত্যেকটা মানুষের যে বন্ডিং এবং অনেক চাওয়া না পাওয়া, পাওয়া না পাওয়া, এই সব জিনিসগুলো আমার তাদের ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো এবারে যে ছবিটা আপনারা দেখছেন, যেখানে এসআইআর জাস্ট আমাদের বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগেই পশ্চিমবাংলা তো বটেই, ভারতবর্ষের আরও একাধিক রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন হলো, জনগণদের শনাক্তকরণ করা, কিভাবে সে নাগরিক, তার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন সরকারই তুলছে যে তুমি কতটা অথেন্টিক, তুমি কতটা আমাদের দেশের নাগরিক। কিন্তু এই টানাপোড়েনে অ্যাকচুয়ালি সত্যি নানান রং বাছতে গিয়ে জনগণ বড্ড অসুবিধায় পড়ে গেছিল। আমিও তাদের মধ্যে একজন। এই যন্ত্রণাটা ফিল করে আমি ভাবলাম যে সত্যি অ্যানথ্রোপোলজিক্যাল ভিউ থেকে যদি দেখা হয়, প্রত্যেকটা হিউম্যান বিংস, আমাদের জার্নি তো সেই শিম্পাঞ্জি থেকে শুরু হয়েছিল, কিন্তু আজকের দিনে এসে এই ভৌগোলিক সীমারেখা, রাষ্ট্রনেতাদের যে টানাপোড়েন, যে কেমিস্ট্রি, তাতে পড়ে সাধারণ মানুষ বড্ড আমরা আমাদের অস্তিত্বের সংকটের সামনে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে। সেই জায়গা থেকে আমি ভাবলাম যে এর নেপথ্যে হয়তো শিম্পাঞ্জি হাসছে। সে হয়তো ভাবছে অরিজিনাল স্ট্যাম্পটা যদি মারতেই হয় আমার গায়ে মারা উচিত, জনগণ কেন মারপিট করছে। এই জায়গা থেকে, এই দৃষ্টিকোণ থেকে সামান্য টেক্সচার পেছনে রয়েছে, যেখানে আমরা গুগল ম্যাপে ওয়ার্ল্ডের বিভিন্ন ভিউ, ভলক্যানো, আকাশ, এগুলো আমরা দেখতে পাই। সেরকম জায়গা থেকে আমি মানুষদেরকে দেখার চেষ্টা করেছি প্রথম কাজটাই এই। আর তারপরের যে ছবিটা মানে খুব ইউনিক একটা কন্ট্রাস্ট, জেনারেলি যেটা আমরা শিল্পের পরিভাষায় বা অ্যাডের পরিভাষায় বিশেষ করে লাল আর নীল রঙকে একসাথে ব্যবহার করি না, তো এইরকম একটা কন্ট্রাস্ট নিশ্চয়ই এর মধ্যে আলাদা কিছু গল্প রয়েছে। এই কাজটাও সমাজ সচেতনতা বা আমাদের সারা ওয়ার্ল্ডব্যাপী যে একটা পলিটিক্স বলতে পারেন যেটা চলছে, বা পলিটিক্সের সঙ্গে সঙ্গে সমাজনীতি সব কিছু চলছে, যেখানে প্রথম সারির যে দেশ যারা মাথা উঁচু করে সারা বিশ্বের উপরে দাদাগিরি, তথাকথিত দাদাগিরি করে, তাদের একমাত্র সোর্স হিসাবে দেখা যায় যে তারা যে দেশ থেকে খনিজ তেল পাওয়া যায় সেই দেশের রাষ্ট্রনেতাদের একটা কেমিস্ট্রি সেখানে চলতে থাকে, এবং তেল যাদের আছে তাদেরই মনে হয় সব শক্তি, দেশের রাষ্ট্রের শক্তি, পৃথিবীর শক্তি তারাই উপভোগ করে চলেছে। এবং সেই চেয়ারটা নিয়ে, সেই ক্ষমতা নিয়ে একটা মারপিট, একটা লড়াই কিন্তু অন্দরে অন্দরে চলতে থাকে। আমরা আগেই দেখেছি আমেরিকা, রাশিয়া, চীন, আমাদের ভারতবর্ষ সব মিলেমিশে, পাকিস্তান, একটা পলিটিক্স, একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা শুরু হতে চলেছিল, সেরকম জায়গা থেকে আবার আমরা ওভারকাম করে চলে এসেছি। সেই জায়গা থেকে আমার ছবিটা করা। আপনি দেখবেন যে এখানে আমাদের মাইথোলজিতে, হিন্দু মাইথোলজিতে সমুদ্র মন্থন হয়েছিল, এবং আমরা জানি সেখানে অমরত্বের জন্য যে অমৃত, সেইটা তোলার জন্য সমুদ্র মন্থন হয়েছিল বাসুকী নাগকে ঘিরে। একদিকে দেবতা, একদিকে অসুর, তারা টানাটানি করতে করতে আলটিমেটলি অমৃত এলো। এই যে সারা পৃথিবীব্যাপী যে একটা পলিটিক্স চলছে, সেটাকে আমি আমার সমুদ্র মন্থনের ভঙ্গিতে আমি দেখার চেষ্টা করেছি যে সেটা সারা পৃথিবীকেই মন্থন করছে তারা, এবং মন্থনের নির্যাস যারা নিয়ন্তা, তারা অ্যাকচুয়ালি তেল উত্তোলনকারী দেশ। সেই জায়গা থেকেই আমি দেখার চেষ্টা করি যে তারাই তাদের চেয়ারে, তাদের সিংহাসনে থাকার চেষ্টা এবং পৃথিবীর শাসনটাকে করায়ত্ত করার চেষ্টা করে চলেছে। এবং ভারতবাসী হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি সেটাকে একটুখানি শিল্পের দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি। সত্যি এই যে মডার্ন ওয়ার্ল্ডের সিচুয়েশনের সঙ্গে আমাদের পুরাণের গল্প, সেটাকে ম্যাচ করা এবং কোথাও গিয়ে পুরাণ যে জীবনের এই সাধারণ যন্ত্রণাগুলোকেই প্রতীক রূপে তুলে ধরেছে, একটা প্রতীকীভাবে সেটার ব্যাখ্যা করেছে, সেইটাকে যেন আবার নতুন করে একজন মডার্ন আর্টিস্টের তুলির মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম। মানে এই যে শিল্পীদের সমাজ ভাবনাটা, কোথাও গিয়ে কিন্তু একটা ক্রিয়েটিভ মাইন্ড, একজন শিল্পীর মস্তিষ্ক বোধহয় আমাদের থেকে একটু বেশি ভাবতে পারে। সেই জন্যই তারা তাদের
তুলির মধ্যে দিয়ে, তাদের কাজের মধ্যে দিয়ে তাদের সেই ভাবনাটা আমাদের কাছে পৌঁছে দিতে চান, আমাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে চান আমাদের সমাজ নিয়ে, আমাদের সমাজকে ভালো রাখার জন্য আমরা কি করতে পারি তাই নিয়ে। আচ্ছা, এই আপনার কাজ তো ভীষণ ইউনিক, এটা তো দেখলাম, এবং এখানে যে দুটো ছবি আছে সেগুলোর গল্পও শুনলাম। তো এমনিতেই শিল্পী দেবব্রত দাস কোন ধরনের মিডিয়া বা কোন ধরনের জনার নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন? আমি ছাত্র জীবনের থেকে অয়েল পেন্টিং নিয়ে সাবলীল ছিলাম এবং অয়েল পেন্টিংয়ে কিছুটা সেমি রিয়েলিস্টিক বেস কাজ, পোর্ট্রেট বেস কাজ করতাম। কিন্তু ধীরে ধীরে দেখলাম যে একটা মাধ্যমে সীমাবদ্ধ থাকলে শিল্পীদের হয়তো থমকে যেতে হয়। এবং যেহেতু আমি একজন শিক্ষকও বটে, চিত্রশিল্পীর সাথে সাথে শিক্ষক, সেই জায়গা থেকে স্টুডেন্টদের বিভিন্ন মাধ্যমে কাজ করার যে সাবলীলতা, সেটা আমাকে বারবারই আমার পরিবর্তন ঘটাতে তারা নেপথ্যে থেকে হেল্প করে। আমি ভাবি যে না, ওরা অনেক মিডিয়ামে কাজ করতে পারে, একজন শিল্পী হিসেবে শুধু একটা মাধ্যমেই সীমাবদ্ধ থাকবো, এটা আমার ঠিক পছন্দ হয় না। আমি সেই জায়গা থেকে, সেই ব্যারিকেডটাকে ভেঙে নিজের চ্যালেঞ্জটাকে নিয়ে আবার নিজেকে অন্যভাবে, কখনো পেন অ্যান্ড ইঙ্কে কাজ করি, কখনো অ্যাক্রিলিকে করি, কখনো একটু চারকোলে কাজ করার চেষ্টা করি। এবং প্রত্যেকটাই তো শৈল্পিক ভাষা, এক একটা ভাষাকে এক একভাবে প্রয়োগ করে দেখার হয়তো স্বাদ আলাদা, সেই স্বাদটা শিল্পী হিসাবে যতটা নেওয়া যায়। একদমই। আর এই যে শিল্পের এই যে বৈচিত্র্য, এটাই বোধহয় শিল্পের একটা অন্যতম সৌন্দর্য। আর বিশেষ করে আমরা যে দেশটা থেকে বিলং করি, তার প্রত্যেক মাইলে মাইলে কিন্তু একটা করে নতুন ফর্ম ফোক আর্টের বিরাজ করছে। সেই জন্য যখনই এই দেশের কোনা কোনা থেকে শিল্পীরা একসাথে হয়েছেন, তাদের কাছেও এই যে বিচিত্র রকম কাজ আমরা দেখতে পাবো, আমাদের আরও শিল্পীরা রয়েছেন তাদের সাথেও কথা বলবো, দেখতে পাবো, সেটা কিন্তু এই এপিসোডের একদম অন্যরকম বিষয়। আচ্ছা, একটা প্রশ্ন ছোট্ট করে করব, আবার একটু এক্সিবিশনে ফিরবো। এবছর একাডেমিতে এই যে এক্সিবিশন এখন চলছে, বেশ কয়েকদিন হয়ে গেল, দর্শকদের কাছ থেকে রেসপন্স কিরম আসছে? ভীষণ ভালো রেসপন্স আমরা পাচ্ছি। যেহেতু এটা এমন একটি কালেকটিভ শো আমাদের চলছে, যেখানে আগেই বলেছি যে 50 ঊর্ধ্ব শিল্পী, তাদের বিভিন্ন মাধ্যমের কাজ এখানে রয়েছে, অ্যাক্রিলিক, ড্রয়িং, সেরামিক্স, উড অ্যান্ড লেদার এবং টেরাকোটা, মেটাল, এচিং, প্রিন্ট মেকিং, সব মিলেমিশে আমাদের এক্সিবিশনটা একটা সম্পূর্ণতার রূপ দিয়েছে। ইতিমধ্যেই দর্শকদের জায়গা থেকে তো সাড়া পেয়েছি, এবং বায়ার্সদের কাছ থেকে, যারা শিল্প সংগ্রাহক, তাদের কাছ থেকেও আমরা সাড়া পেতে শুরু করেছি। অলরেডি আমাদের একটি দুটি কাজ বিক্রি হয়েছে এবং একটি স্কাল্পচার বিক্রি হয়েছে। এরকম বেশ আমরা সাড়া পেয়ে চলেছি। যারা শিল্প সংগ্রাহক তারা এগিয়ে আসছে, এবং আমজনতা তো বটেই। একাডেমির যে লোকেশন, সেটার জন্যই সাধারণ মানুষ থেকে শুরু করে সব মানুষ তাদের অভিমত প্রকাশ করছে এবং আমাদের প্রদর্শনীটা উপভোগ করছে। বেশ, আমি শেষ প্রশ্ন এটাই করব যে একজন শিল্পী পাশাপাশি একজন শিক্ষক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ভবিষ্যতে শিল্পীদের জন্য কিছু বার্তা দেওয়া যায়। দেখুন, শিক্ষক হিসাবে কাজ করলেও আমি প্রতিনিয়ত নিজেকে ছাত্রই মনে করি। কারণ আগামী দিনের সময়ে যত দিন যাচ্ছে আমরা দেখছি সময়টা বড্ড অস্থির হয়ে উঠছে, কখনো অস্থিরতা আসছে, কখনো কিছুটা স্থিতিশীল রয়েছে। এবং শিল্পী হিসাবে প্রত্যেকটা শিল্প মনস্ক মানুষদের এগিয়ে আসা উচিত, এবং সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় যে অসামাজিকতা, যা কিছু মানে বাজে দিক, সেটাকে বিভিন্ন মাধ্যমে ফুটিয়ে তোলা এবং তার প্রতিবাদ করার একটা মাধ্যম হিসাবে আমরা শিল্পকে বেছে নিই। আপনারাও এগিয়ে আসুন এবং প্রত্যেকেই তার মতো করে প্রতিবাদের ভাষা হিসাবে শিল্পকে ব্যবহার করুন, এবং যেটা নীরব থেকেই অনেক কিছু হয়তো বলে যায় এবং অনেক মেসেজ আগামী প্রজন্মকে দিয়ে যায়। সেই মাধ্যম যে কখনো নষ্ট হয় না, শুধু রূপান্তরিত হতে পারে। এই রূপান্তরের মধ্যেই বিবর্তন আসে, বিবর্তনের মধ্যেই সভ্যতা এগিয়ে চলে। এই শুভকামনা নিয়েই আমি প্রত্যেকটা শিল্পী বন্ধুকে বলবো, তোমরা সীমানার মধ্যে থেকেই অসীম কাজ করে যাও।
শিল্পী যে একটা সীমাবদ্ধ জায়গায় বাস করেও তার মনটা সব সীমানা পেরিয়ে চলে যেতে পারে, আর তার সেই মনের মধ্যে দিয়ে সীমানা পেরিয়ে যাওয়ার ক্ষমতাটাই নতুন করে কোনো শিল্পের সৃষ্টি করে, সেটা খুব সুন্দর করে গুছিয়ে বলে গেলেন শিল্পী। অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। বেশ কঠিন কঠিন বিষয় কিন্তু খুব সহজভাবে, খুব সরল ভাষায় আমাদের কাছে এবং আপনাদের কাছে শিল্পী দেবব্রত দাস তুলে ধরলেন। আমাদের সঙ্গে আজকে আরও শিল্পীরা রয়েছেন, তাদের সাথেও আমরা একে একে কথা বলবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রুপের ফাউন্ডার দীক্ষান্ত রাজপাল। আমি স্যারকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। ভলিউম আর্ট স্পেসের ফাউন্ডার দীক্ষান্ত রাজপাল, তার কাছে আমি প্রথমেই প্রশ্ন যেটা রাখবো সেটা হচ্ছে, একাডেমিতে এক্সিবিশন করে কেমন লাগছে? আমি কলকাতায় ছিলাম, 6 ইয়ার্স ছিলাম আমি এখানে। আমি জানি এখানে ফুটফল যে সিনিয়র কন্টেম্পোরারি আর্টিস্ট কলকাতার অনেক অ্যাক্টিভ আছে, এখানে অনেক বায়ার্সও আসে আর কিউরেটার্সও আসে। সেই জন্যে আমি ট্রাভেল করলাম তার আগে, মানে কোচিতে গেলাম, লখনৌতে গেলাম, সেজন্য আমার মনে হলো যে একবার কলকাতা যেতে হবে গ্রুপকে নিয়ে। আর যে অনেক সিনিয়র কন্টেম্পোরারি আর্টিস্ট রয়েছে কলকাতাতে, যারা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড আর্টিস্ট, তাদেরকে আমাকে ইনভলভ করতেই হবে গ্রুপের সঙ্গে। আর তাদের গাইডেন্সে আমি আগে এই গ্রুপকে আরও গ্রো করতে পারবো। আচ্ছা, এই যে 50 জনেরও বেশি শিল্পীকে একটা ছাতার তলায় নিয়ে এসে কাজ করা, ব্যাপারটা তো বেশ শক্ত। এটা ম্যানেজ হয় কিভাবে? ইট ওয়াজ নট আ ওভারনাইট টাস্ক। এটা আমাদের 6 মান্থসের প্রিপারেশন ছিল। আমাদের সঙ্গে রৌনক গুপ্তা দিল্লি থেকে, পার্থ গাঙ্গুলি কলকাতা থেকে, আকাশ মেহতা রয় কলকাতায় থেকে, ওরা আমাকে হেল্প করেছে সব বিষয়ে। আর তারপরে যারা প্রিপারেশন গ্রাউন্ড ওয়ার্ক থাকে তারা করেছে, আর আমি পুরো ডিসপ্লেটা কীভাবে ডিসপ্লে হবে, ডিজাইন কীভাবে হবে, কি কোন কাজ কোথায় থাকবে, সিনিয়র্সের সাথে ডিসকাস করে সেটা আমি ম্যানেজ করেছি। আর সেটা মানে ভালোভাবে ম্যানেজ হয়ে গেছে। আর আমি রিস্ক নিয়েছিলাম 3টে গ্যালারি নিয়ে, কিন্তু সেটা ফুলফিল করতে পেরেছি আমার গ্রুপ। একদমই। আর মানে নট অনলি ফুলফিল করা গেছে, ভীষণ অ্যাট্রাকটিভ এক্সিবিশন। কারণ যখনই একজন শিল্পীর কাজ দেখার পর আর একজন শিল্পীর কাজ দেখতে যাচ্ছি, একেবারে আলাদা প্রত্যেকের কাজের ফর্ম, প্রত্যেকের এক্সপ্রেস করার ধরন একেবারে আলাদা, যেটা এই এক্সিবিশনের সবচেয়ে ভালো লেগেছে এখনো অবধি। আচ্ছা, এবার একটু সরাসরি শিল্পীর কাছে প্রশ্নে যাই। এখানে আপনার 3টে ছবি দেখতে পাচ্ছি, মোস্ট প্রবাবলি মিক্সড মিডিয়ায়, বেশ অন্য ধরনের কাজ। তো এইভাবে হঠাৎ এক্সপ্রেস করার আইডিয়াটা কিভাবে এলো? আমি বলছি তার আগের জার্নি, মানে আমি আগে 2D ফিগার্স, 2D আর আর্কিটেকচারের উপর কাজ করতাম, নর্মাল পেপারের, ওয়াটার কালার অন পেপার, ওপেক অন পেপার, সেই টেকনিকে কাজ করতাম। তারপরে আমি একটু চেঞ্জ করেছি, একটু নিয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ট্রিটমেন্ট নিয়ে কাজ করছি, মানে অনেক রকম ট্রিটমেন্ট। আর এটা হচ্ছে টার্মাইট ফুড, যেটা মানে বাড়িতে টার্মাইট থাকে, যেটা নষ্ট হয়ে যায় ফুড, আমি সেটাকে আবার রিলিভ করেছি, তার উপর আমি কাজ করেছি। আর সেটা কনসেপ্ট হচ্ছে সোসাইটি, মানে সোসাইটি ভালো দেখায়, ভালো বলে, কিন্তু তার মধ্যে অনেক ফ্লস থাকে। সেটা আরও যে সারাউন্ডিংসে থাকে, হিউম্যান বিংস বা অ্যানিমালস, তাদেরকেও মানে নষ্ট করে দিয়েছে। তো সেটা আমার হচ্ছে সিম্পল কনসেপ্ট, বাট এটা বেসিক্যালি ট্রিটমেন্ট বেসড ওয়ার্ক। একদম। এই যে বারবার ধরে শিল্পীদের কাজে কিন্তু সেই আমাদের সমাজ ফুটে ওঠে, কাজের ফর্ম আলাদা, তাদের এক্সপ্রেস করার ধরন আলাদা, কিন্তু কোথাও গিয়ে সব শিল্পীরা একজোট কোথায় জানেন তো? আমাদের সমাজের জন্য, আপনার জন্য, আমার জন্য যখন চিন্তার বিষয় থাকে, যখন আমাদেরকে নিয়ে চিন্তা করার বিষয় থাকে, সেখানে বোধহয় সব শিল্পীরা একজোট। তাদের শিল্পের মূল বার্তাই যেন হয়ে যায় এই সমাজটাকে সুস্থ পথে চালিত করা। সেটা এক্ষুনি দীক্ষান্তজি বুঝিয়ে বললেন। আমি আর একটা ছোট্ট প্রশ্ন করব, নেক্সট এক্সিবিশন কোথায় হচ্ছে, ডিসক্লোজ করা যাবে? এখন তো ডিসকাশন চলছে, দিল্লি বা হায়দ্রাবাদ দুটো আমাদের রয়েছে পোর্টফোলিওতে। দেখি কোথায় কি হবে, মানে যারা সিনিয়র বলবে তাদের সাথে ডিসকাশন করবো। কেন কি আমাদের গ্রুপে মেন্টরস থাকে, 2জন মেন্টর আছে, বানারস থেকে আর জয়পুর থেকে, মানে আরও আছে, কিন্তু তারা একটু কম অ্যাক্টিভ। কিন্তু ওদের সাথে আমি সেই ইচ্ছা করে ডিসকাশন করি, কেন কি আমি ভালো গাইডেন্স পাই। আর
যখন হবে আমি জানিয়ে দেবো আপনাদেরকে নেক্সট এক্সিবিশন কোথায় হচ্ছে। একদমই। আর যে প্রশ্নটা না করলে নয়, এক্সপেকটেশন যেটা ছিল একাডেমিতে এক্সিবিশন করার, অডিয়েন্সের থেকে বিশেষ করে যে এক্সপেকটেশনটা ছিল, সেই এক্সপেকটেশনটা কতটা ফুলফিল হলো? আমার এক্সপেকটেশন ছিল যে অনেকেই দেখতে আসবে, আমার ফ্রেন্ডস, আমার সিনিয়র্স, আমার জুনিয়র্স সবাই এসছে, কিন্তু আমি সেটা এক্সপেক্ট করিনি যেটা আমাদের একটা কাজ সেল হয়েছে। বেদ প্রকাশ সিংয়ের স্কাল্পচার একটা সেরামিক সেল হয়েছে। বেদ প্রকাশ সিং বেসিক্যালি ইজ ফ্রম বানারস, অ্যান্ড সেটা আমি এক্সপেক্ট করিনি যে একাডেমিতে এটা সেল হবে, কিন্তু হয়ে গেছে। আর এটাই মানে ভালো হয়েছে গ্রুপের জন্য, আর মানে মোটিভেশন পাবো, আমরাও পাবো, আর্টিস্টও পাবে। ভালো ভালো লেগেছে এখানে এসে। একদমই, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন দীক্ষান্ত রাজপাল, শিল্পী দীক্ষান্ত রাজপাল। তিনি কিন্তু বেশ এই যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শিল্পীদের একত্রিত করে এক্সিবিশন করার এক্সপিরিয়েন্স, একাডেমি থেকে এক্সপেকটেশন এবং আউটকাম এবং তার শিল্পের গল্প সবটাই বেশ সুন্দর করে গুছিয়ে আমাদেরকে বললেন। আমাদের সাথে এই এপিসোডে কিন্তু আরও শিল্পী রয়েছেন। চলুন এবার পরের শিল্পীর সাথে তাহলে কথা বলি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী আকস্মিতা রয়। আকস্মিতাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি অন্যদিকে না গিয়ে সোজাসুজি আগে ছবির প্রশ্নে যাই। দুটো সুন্দর ক্যানভাস দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে আমাদের সাধারণ বুদ্ধি বলছে যেন একটু মানুষ আর প্রকৃতির কানেকশন দেখানোর চেষ্টা চলেছে, কিন্তু এই ছবি দুটো নিয়ে একটু গল্প তোমার কাছ থেকেই শুনবো। প্রথমেই নমস্কার। আর হ্যাঁ, যেরকমটা আপনি বললেন, প্রকৃতি আর মানুষ, প্রকৃতি তো মানুষ প্রকৃতির মধ্যেই, প্রকৃতিরই একটা অংশ বটে। আর মানুষ আমার কাজের একটা মূল বৈশিষ্ট্য বলতে গেলে, বা মূল একটা অবজেক্ট হিসেবে আমি এখানে ব্যবহার করি। সে আমার বলার যে ল্যাঙ্গুয়েজটা, সেটা আমি হিউম্যান বডি দিয়েই করি। তো এক্ষেত্রেও আমি সেটাকে ব্যবহার করেছি। আর হিউম্যান বডির মধ্যেও যেরকম অনেক পার্ট থাকে, বিভিন্ন অর্গানস থাকে, বা হাত পা বিভিন্ন পার্ট থাকে, তো সেগুলোর মাধ্যমে আমরা কি করে কিছু কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি, সেটাকে আমি বেসিক্যালি দেখানোর চেষ্টা করেছি। আর তার মধ্যে একটা সেন্সিবল একটা পার্ট, সেটা হচ্ছে টাচ, স্পর্শ যেটা। তো একটা স্পর্শের মাধ্যমে আমরা কি করে কারোর সাথে একটা কানেকশন তৈরি করি, এবং স্পর্শ না করেও যে তার সাথে একটা কমিউনিকেশন তৈরি হতে পারে, সে পাশাপাশি বসে হোক বা কিছুটা দূরত্ব থেকে, সেই স্পর্শ থাকা না থাকার যে একটা এক্সিস্টেন্স, আর তাতে যে একটা মেন্টাল কমিউনিকেশনের একটা এক্সিস্টেন্স, আমি সেটাকেই অ্যাকচুয়ালি দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি। এই বেসিক্যালি এই কাজটাতে যেরকম একটা দুটো ফিগার পাশাপাশি বসে আছে অপোজিটে, আর একটা পায়ের মধ্যে একটা টাচ হচ্ছে। তো এটা আমরা ছোট থেকে বড় হয়েছি, এটা আমরা নিজেদের ভাই বোনেও অনেকে একটু হয়তো সুরসুরি দিলাম বা একটা মজা করলাম, সেটাও আমরা করেছি। আবার অ্যাডাল্ট এজে এসেও এটা পার্টনাররাও তারা একটু মজা করে থাকে। তো এটা সব এজেই আমরা এক্সপিরিয়েন্স সবাই করেছি, তো এই অনুভূতিটা আমরা সবাই জানি। তো একটা স্পর্শের মাধ্যমে যে একটা কমিউনিকেশন আর তার যে সেন্সিবল ব্যাপারটা, তো সেটাকে আমি ধরার চেষ্টা করেছি। তেমনি এই কাজেও যদি আসি, এই কাজে কিছুটা অবশ্যই হিউম্যানের সাথে নেচারের ব্যাপারটা আছে। আর এখানে কিন্তু পাশাপাশি দুটো ফিগারের মধ্যে কোনো রকম স্পর্শ নেই, কিন্তু তবুও তারা যে পাশাপাশি বসে আছে, তাদের মধ্যে কিছু একটা আপার পার্ট নেই, কিন্তু আসলে তাদের মধ্যে যেন একটা কোনো কমিউনিকেশন আছে, হয়তো কনভারসেশন হচ্ছে বা হচ্ছে না, কিন্তু দুজন থাকার এক্সিস্টেন্সটা আছে। তার সাথে একটা নেচারের যে একটা অ্যাবসেন্স, একটা যে স্পেস, সেই ব্যাপারটাকেও দেখানোর চেষ্টা করেছি। তো এটাই একদম, এই যে পাশাপাশি হিউম্যান সোলগুলোর কো এক্সিস্টেন্স, প্রকৃতির সাথে তাদের সম্পর্ক, আর এই কমিউনিকেশনের একদম আদিমতম ফর্মগুলোর মধ্যে একটা টাচ, সেটা নিয়ে স্পর্শ, সেটা নিয়ে এত সুন্দর করে ব্যাখ্যা, এবং কোথাও গিয়ে অনুভূতি, সম্পর্ক, প্রকৃতি সবটাকে এত সুন্দরভাবে তুলে ধরা সত্যিই প্রশংসনীয়। আচ্ছা, যে প্রশ্নটা না করলে না, তোমার ছবি তো দেখলাম এত সুন্দর, পার্টিকুলার কোন জনার নিয়ে কাজ করতে সবচেয়ে ভালো লাগে? আমি কিছুটা বলতে গেলে সেমি রিয়েলিস্টিকে আমি কাজ করতে পছন্দ করি, একদম রিয়েলিস্টিক না। তাতে আমি যেন মনে হয় যে সম্পূর্ণভাবে পুরোপুরি রিয়েলিস্টিক দেখাচ্ছে, তাতে একটা স্টিফনেস আমার মনে হয়।
তো সেক্ষেত্রে সেমি রিয়েলিস্টিক, কিছুটা হয়তো তার স্ট্রাকচারটা থাকবে আর কিছুটা তার ইমোশনটা বা কালার অ্যাপ্লাই এগুলোর মাধ্যমে তার ইমোশনটাকে আমি এক্সপ্রেস করার চেষ্টা করি। তো সেমি রিয়েলিস্টিক বলা যেতে পারে। বেশ, এই এক্সিবিশন এবং এই গ্রুপের সাথে এক্সিবিশন এবং একাডেমিতে এই এক্সিবিশনটা এখন অবধি এক্সপিরিয়েন্স কেমন? এটা আমাদের গ্রুপের থার্ড এক্সিবিশন। খুব এটা বলতে সত্যি খুব খুশি হচ্ছি যে খুব পজিটিভ রেসপন্স। আমাদের প্রথম লখনৌয়ে, সেকেন্ড কেরালাতে আর থার্ড কলকাতায় হচ্ছে। কলকাতা আমাদের খুব কাছের আর পুরনো জায়গা, আমরা ওয়েস্ট বেঙ্গলেরই। তো সেখানে নিজের জায়গায় ভালো একটা এক্সিবিশন করাটা খুব চ্যালেঞ্জিং ছিল আর একটু রিস্কিও, যে কারণ ক্রিটিসাইজ হওয়া বা খারাপ হওয়ারও একটা ভয় সবসময় থাকে। কিন্তু এখন অবধি সত্যি খুব সব কিছুই পজিটিভলি হয়েছে, ভালোভাবে হয়েছে। আর সেটা নিয়ে আমরা সত্যি এখন ভালো ফিল করছি। আর আগামীর জন্য মেন্টালি আরও প্রিপেয়ার হচ্ছি যে আগামীটাও আরও ভালোই হবে, আমরা ভালোই করার চেষ্টা করবো আর ভালোই হবে আশা করা যায়। আর আমারও এই গ্রুপের সাথে খুব ভালো রিলেশন রয়েছে, ভালো কাজ চলছে। তো আমরা চেষ্টা করছি যে আমরা নিজেদের কাজ প্লাস গ্রুপের কাজ সমস্তটাই যেন ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ আকস্মিতাকে। আজকে আমাদের এই শিল্পীরা কিন্তু আমাদের কাছে বেশ অন্যরকমভাবে অনেক কথা তুলে ধরলেন। তাদের সবার ছবির প্যাটার্ন, ছবির আউটকাম, ছবির স্টাইল যেমন আলাদা, শিল্পকে এক্সপ্রেস করার ধরন যেমন আলাদা, তেমন কোথাও গিয়ে কিন্তু তারা আলাদা আলাদাভাবে আমাদের সমাজের, আমাদের প্রকৃতির এক একটা পার্টকে নিয়ে বলেছেন। কোথাও গিয়ে সমাজে মানুষের সম্পর্ক, কোথাও গিয়ে এই সমাজটা গড়ে উঠেছে যার বলে সেই প্রকৃতির সাথে সমাজের প্রাণীগুলোর সম্পর্ক, কোথাও গিয়ে সমাজের উচ্চ স্তর আর নিম্ন স্তরের মধ্যে সম্পর্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আর সাধারণ মানুষের সম্পর্ক, এইটাকে বারবার করে তুলে ধরেছেন। তাই দিনের শেষে এটা কিন্তু বলতেই হয়, এই যে শিল্পীরা তাদের ছবির মধ্যে দিয়ে এত কথা বলছেন আমাদের জন্য, প্রত্যেকটা ছবি কিছু না কিছু বার্তা দিচ্ছে, কিছু না কিছু বলতে চাইছে সাধারণ মানুষকে, সেই সবটাই কিন্তু আমাদেরকে কেন্দ্র করে, আমাদের সমাজকে কেন্দ্র করে। এর উদ্দেশ্যটা কি শুধুই বার্তা দেওয়া? না, উদ্দেশ্যটা আমাদেরকেও এই সমাজটা নিয়ে সচেতন করে তোলা, আমাদের এই সমাজকে, আমাদের এই প্রকৃতিকে যাতে আমরা সুস্থ রাখতে পারি তার জন্য আমাদের প্রস্তুত করে তোলা। আর সেটা বোধহয় এবার আমাদেরও ভাবার সময় এসছে। তাই সবাই ভালো থাকুন, নিজের আশপাশের পরিবেশকে ভালো রাখুন, নিজের সমাজের জন্য ভালো ভাবুন। খুব তাড়াতাড়ি আসছি টেলিক্যানভাসের নতুন কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।